প্রতিভা কম বেশি সকলের থাকে, কিন্তু এমন প্রতিভাবান কজন হয় যার চিন্তার, যার প্রতিভার গুরুত্ব বুঝতে সারাটি জীবন যথেষ্ট নয়, বরং তার মৃত্যুর পর আরও 16 বছর লেগেছিল বুঝতে। বিজ্ঞান মহল যখন তার কৃতিত্ব বুঝলো, তখন তাকে ফাদার অফ জেনেটিক্স আখ্যা দিল। দুঃখের বিষয়, তখন তিনি আর দেহ প্রাণে বেঁচে নেই। আজ কথা বলবো সেই মহান বিজ্ঞানী জোহান গ্রেগর মেন্ডেলের জীবনী ও তার কৃতিত্ব নিয়ে, যা শতাব্দীর পর শতাব্দী কল্পনা করা ভ্রান্ত ধারণাকে বদলে দিয়েছিলেন। এমনকি ডারউইনের বিবর্তনবাদের সীমাবদ্ধতা কাটিয়ে তিনি বিজ্ঞান ও গবেষণার পথকে প্রশস্ত করেছিলেন। এখানেই বলে রাখা ভালো, ডারউইন ও মেন্ডেলের গবেষণার ক্ষেত্র আলাদা এবং একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন না, কিন্তু আশ্চর্যের বিষয়, বিজ্ঞান যে সত্যের অনুসন্ধান করে সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তার ঠিক এক জায়গায় এসে মিলিত হয়। 1822 সালের 20 জুলাই হেইনজেনডর্ফ গ্রামে জন্মগ্রহণ করেন জোহান মেন্ডেল। গ্রেগর নামটি তার পিতামাতার দেওয়া নাম নয়। কিভাবে জোহান মেন্ডেল থেকে জোহান গ্রেগর মেন্ডেল হলেন তা নিয়ে পরে আলোচনা করব। জোহান মেন্ডেল ছোটবেলা থেকেই গাছপালা ও প্রকৃতির প্রতি কৌতূহলী ছিলেন। তিনি তার বাবাকে বাগানের কাজে সাহায্য করতেন, চারা গাছের কলম বাঁধতেন এবং সেখান থেকেই উদ্ভিদবিদ্যার প্রতি তার আগ্রহ জন্মায়। কিন্তু তার পরিবার ছিল গরিব, তাই পড়াশোনার খরচ জোগানো ছিল খুবই কঠিন। একসময় তো তিনি লিখেছিলেন, টাকার অভাবে প্রায় না খেয়ে পড়াশোনা চালাতে হতো। তবে তার জ্ঞান লাভের ইচ্ছা থেমে যায়নি। তার বোন থেরেসিয়া নিজের সম্পত্তির একটা অংশ দিয়ে সাহায্য করেন। এর ফলে মেন্ডেল স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। যদিও অর্থকষ্টে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু এই অভিজ্ঞতাই তাকে জীবনের নতুন পথে ধর্মযাজক হওয়ার দিকে ঠেলে দেয়, আর সেইখান থেকেই শুরু হয় তার বিজ্ঞানের পথ চলা। 1843 সাল তরুণ মেন্ডেল প্রবেশ করলেন ব্রনো শহরের সেন্ট থমাস আগাস্টানিয়ান মঠে, যেখানে সন্ন্যাসী হয়ে তিনি পেলেন নতুন নাম, গ্রেগর মেন্ডেল। অনেকে ভাবতে পারেন মঠে যাওয়া মানে হয়তো দুনিয়া থেকে লুকিয়ে থাকা, কিন্তু আসলে ব্যাপারটা উল্টো ছিল। মঠ ছিল প্রাণবন্ত বিজ্ঞান ও শিক্ষার কেন্দ্র। বড় গ্রন্থাগার, আবহাওয়া পর্যবেক্ষণ, বাগান পরিচর্যা, সঙ্গীত সবকিছুতেই উৎসাহ দিত। সেই সময় মঠের প্রধান ছিলেন অ্যাবট সিরিল ন্যাপ। তিনি বুঝলেন মেন্ডেল শুধু একজন পুরোহিত নন, বরং একজন দুর্দান্ত মেধাবী মানুষ। তাই তিনি মেন্ডেলকে পড়াশোনা ও গবেষণার মনোযোগ দিতে সাহায্য করলেন। মঠের সহায়তায় মেন্ডেল গেলেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে 1851 থেকে 1853 সালের মধ্যে। সেখানে তিনি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা শিখলেন। আর সবচেয়ে বড় সৌভাগ্য, তিনি পড়াশোনা করলেন বিখ্যাত পদার্থবিদ ক্রিশ্চিয়ান ডপলারের কাছে। ডপলার তাকে শিখিয়েছিলেন বিজ্ঞান মানে শুধু দেখা নয়, সংখ্যা, পরিসংখ্যান আর পরীক্ষার মাধ্যমে সত্য খুঁজে বের করা। এই শিক্ষা আর মঠের দেওয়া আর্থিক সহায়তা ও স্বাধীনতা মেন্ডেলকে আলাদা করে তুলেছিল। তখনকার বিজ্ঞানীরা যেখানে শুধু গাছপালা নিয়ে বর্ণনা করতেন, মেন্ডেল সেখানে করলেন কঠোর গাণিতিক বিশ্লেষণ। সুতরাং বলা যায়, মঠ শুধু তার বাসস্থান ছিল না, ছিল তার জীবনের ইঞ্জিন। সেখান থেকেই শুরু হলো সেই বৈজ্ঞানিক যাত্রা যা একদিন তাকে বানিয়েছিল ফাদার অফ জেনেটিক্স। মেন্ডেলের কাজের গুরুত্ব বোঝার জন্য তার সময়ে প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্বগুলো প্রথমে উপলব্ধি করা প্রয়োজন। 19 শতকের মাঝামাঝি সময়ে বংশগতির প্রভাবশালী তত্ত্বটি ব্লেন্ডিং ইনহেরিটেন্স নামে পরিচিত ছিল। এই তত্ত্ব অনুযায়ী একটি জীবের বৈশিষ্ট্যগুলো তার পিতামাতার বৈশিষ্ট্যগুলোর একটি সাধারণ বা গড় মিশ্রণ ছিল। উদাহরণস্বরূপ, একটা লম্বা পুরুষ জিরাফ ও একটি খাটো স্ত্রী জিরাফ মিলনে যে সন্তান জন্ম নেবে, ব্রিডিং তত্ত্ব অনুযায়ী তার সর্বোচ্চ উচ্চতা স্ত্রী জিরাফের থেকে বেশি হবে, কিন্তু পুরুষ জিরাফের থেকে কম হবে, যা দুটি পিতামাতার বৈশিষ্ট্যের একটি নিখুঁত মিশ্রণ। 1859 সালে চার্লস ডারউইন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পেসিসে যখন প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশনের তত্ত্ব দেন। এই তত্ত্বের মূল কথা কি ছিল? 1. প্রজাতির মধ্যে প্রকারভেদ আছে। একই প্রজাতির প্রাণী বা গাছে অনেক ছোটখাটো পার্থক্য থাকে। কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেশি শক্তিশালী, কেউ দুর্বল। 2. বেঁচে থাকার লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। খাবার, জায়গা, সঙ্গী সবকিছুই সীমিত, তাই বেঁচে থাকতে হলে প্রতিযোগিতা করতে হবে। 3. সর্বোত্তমের বেঁচে থাকা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে বৈশিষ্ট্য টিকে থাকার জন্য উপকারী, সেই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীই বেশি দিন বেঁচে থাকবে ও বেশি সন্তান দেবে। যার বৈশিষ্ট্য দুর্বল, সে টিকে থাকতে পারবে না। 4. উত্তরাধিকারী, ইনহেরিটেন্স। উপকারী বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে সন্তানের মধ্যে ছড়িয়ে পড়ে, ফলে ধীরে ধীরে পুরো প্রজাতির মধ্যে বিবর্তন দেখা দেয়। উদাহরণ, জিরাফদের মধ্যে আগে গলার দৈর্ঘ্যের ভিন্নতা ছিল। যাদের গলা লম্বা ছিল তারা উঁচু ডালে থাকা খাবার খেতে পারত, তারা বেঁচে থাকলো, সন্তান দিল, আর লম্বা গলার বৈশিষ্ট্য ছড়িয়ে পড়লো। আজকের জিরাফ তাই লম্বা গলার। অন্যদিকে একজন স্কটিশ ইঞ্জিনিয়ার ফ্লেমিং জেনকিন 1867 সালে দেখালেন, যদি বৈশিষ্ট্যগুলোর মিশ্রণ আকারে উত্তরাধিকারী সূত্রে যায়, তাহলে কোনো নতুন ভালো বৈশিষ্ট্য দ্রুত পরবর্তী প্রজন্মে হারিয়ে যাবে। এইভাবে প্রজাতির ভিন্নতা ধীরে ধীরে মুছে যাবে আর প্রাকৃতিক নির্বাচন কাজই করতে পারবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করি।
ধরুন একটি জিরাফ হঠাৎ অসাধারণ লম্বা গলা পেল, এটা তাকে উঁচু ডালে থাকা খাবার খেতে সাহায্য করবে, মানে বেঁচে থাকার সুবিধা। এখন যদি বৈশিষ্ট্য মিশে যায় ব্লেন্ডিং ইনহেরিটেন্স অনুযায়ী, এই লম্বা গলা পরবর্তী প্রজন্মে অন্য গলার জিরাফের সাথে মিশে কিছুটা ছোট হয়ে যাবে, অর্থাৎ নতুন উপকারী বৈশিষ্ট্য পূর্ণমাত্রায় সন্তানদের মধ্যে প্রকাশ পাবে না। আবার তার পরবর্তী প্রজন্মে আরও মিশে গেলে লম্বা গলা ধীরে ধীরে হারিয়ে যাবে আর প্রাকৃতিক নির্বাচনও পুরো উপকারিতা ব্যবহার করতে পারবে না। ডারউইনের এই তত্ত্বের উপরে কোশ্চেন মার্ক এলো, কিন্তু ডারউইন কিভাবে বৈশিষ্ট্য বা গুণ বাবা মা থেকে সন্তানদের মধ্যে যায় সেটা জানতেন না। ডারউইন এই সমস্যার সমাধান করতে নিজে একটা তত্ত্ব দেন, প্যানজেনেসিস। তিনি বলেছিলেন শরীরের প্রতিটি অংশ থেকে ছোট ছোট কণা গেমিউল তৈরি হয়, যা গোনাড বা প্রজনন অঙ্গে জমা হয় এবং সন্তানদের মধ্যে যায়। কিন্তু এই তত্ত্ব শেষ পর্যন্ত আবার মিশ্রণ তত্ত্বকেই সমর্থন করেছিল, তাই এটা ব্যাখ্যা করতে পারেনি কেন অনেক বৈশিষ্ট্য এক প্রজন্মে লুকিয়ে থেকে পরের প্রজন্মে হঠাৎ প্রকাশ পায়। এই জায়গাতেই মেন্ডেলের কাজের গুরুত্ব সামনে আসে। তিনি দেখালেন বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা একক আকারে, আজকে যাকে বলি জিন, উত্তরাধিকারী সূত্রে বহন হয়। এগুলো কখনো মিশে যায় না, ফলে কোনো একটি বৈশিষ্ট্য এক প্রজন্মে লুকিয়ে থাকতে পারে, আবার হুবহু আগের প্রজন্মের মতো প্রকাশও পেতে পারে। এটাকেই বলা হয় পার্টিকুলার ইনহেরিটেন্স, অর্থাৎ বৈশিষ্ট্য হলো আলাদা অবিভাজ্য একক। কেন এটা এত গুরুত্বপূর্ণ? ডারউইন আর মেন্ডেল কেউ একে অপরের কাজ জানতেন না, কিন্তু মেন্ডেলের আবিষ্কারই ছিল সেই হারানো টুকরো যা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে শক্ত ভিত্তি দিল। 1900 সালে যখন মেন্ডেলের কাজ আবার আবিষ্কার হলো, তখন বিজ্ঞানীরা বুঝলেন বিবর্তন আর জেনেটিক্স আসলে একে অপরকে পূর্ণতা দেয়। আবার বললাম এই কারণে, কারণ তার গবেষণাপত্র প্রকাশ করার 34 বছর পর স্বীকৃতি পায়। শুরুতে অবহেলিত ছিল, কেন স্বীকৃতি পায়নি সেটা পরে বলছি। এইভাবে বিবর্তন আর জেনেটিক্স একত্রে আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি তৈরি করে। আমাদের সবার কিছু না কিছু বৈশিষ্ট্য আছে, যেমন চুলের রং, চোখের রং বা উচ্চতা। খেয়াল করে দেখবেন এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় আমাদের বাবা মা বা বাবার বাবা মা অথবা মায়ের বাবা মা থেকে আসে, অর্থাৎ পূর্বপুরুষদের থেকে আসে। কিন্তু কিভাবে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন গ্রেগর মেন্ডেল। তিনি মটর গাছ নিয়ে গবেষণা করে দেখিয়েছিলেন যে আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে থাকা জিনগুলো হলো সেই পরিকল্পনা। এই জিনগুলো ঠিক করে দেয় আমাদের শরীরের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, যেমন আমাদের চুলের রং কালো হবে নাকি বাদামি, চোখের রং নীল হবে নাকি বাদামি, আমাদের উচ্চতা কত হবে, ইত্যাদি ইত্যাদি। একটি সহজ উদাহরণ, ধরুন একটি পরিবারের গল্প। বাবার ডিএনএতে কালো চুলের জিন ও বাদামি চুলের জিন আছে, কিন্তু বাবার চুল কালো কারণ কালো রঙের জিন প্রকট বা ডমিন্যান্ট, অর্থাৎ শক্তিশালী জিন। অন্যদিকে মায়ের ডিএনএতে কালো চুলের জিন ও বাদামি চুলের জিন আছে, মায়ের চুলও কালো কারণ কালো রঙের জিন প্রকট বা ডমিন্যান্ট। যখন তাদের সন্তান হয় তখন বাবা ও মায়ের থেকে একটি করে জিন এসে যুক্ত হয়। যদি সন্তান বাবার কালো জিন ও মায়ের কালো জিন পায়, সন্তানের চুল হবে কালো। যদি সন্তান বাবার কালো জিন ও মায়ের বাদামি জিন পায়, সেক্ষেত্রে সন্তানের চুল হবে কালো। কালো চুলের জিনটি বাদামি চুলের জিনের চেয়ে শক্তিশালী, শক্তিশালী জিনটিই প্রকাশ পায় যদি সন্তান বাবার বাদামি জিন ও মায়ের কালো জিন পায়। একই কারণে সন্তানের চুল হবে কালো। কিন্তু যদি সন্তান বাবার বাদামি জিন ও মায়ের বাদামি জিন পায়, এই ক্ষেত্রে দুটি দুর্বল জিন একত্রিত হওয়ায় সন্তানের চুল হবে বাদামি। এইভাবে মেন্ডেল প্রমাণ করেছিলেন যে বৈশিষ্ট্যগুলো এলোমেলোভাবে আসে না, কিছু নিয়ম মেনে তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয়। তার এই আবিষ্কার আমাদের আধুনিক বংশগতিবিদ্যার ভিত্তি। মেন্ডেল কি একজন বিচ্ছিন্ন ধর্মযাজক ছিলেন? অনেকে মনে করেন যে মেন্ডেল একজন একাকী প্রচার বিমুখ ধর্মযাজক ছিলেন, যিনি তার কাজ নিয়ে কারোর সাথে কথা বলেননি, কিন্তু এই ধারণাটি ভুল। মেন্ডেল ছিলেন একজন সক্রিয় বিজ্ঞানী। তিনি তার সময়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান সমিতির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ছিলেন। তিনি তার গবেষণাপত্র দুটি জনসমক্ষে বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করেছিলেন। তার গবেষণাপত্রটি যখন প্রকাশিত হয় তখন এটি প্রায় 120টি বৈজ্ঞানিক সংস্থায় পাঠানো হয়। তিনি নিজে 40 জন শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের কাছে তার কাজের অনুলিপি পাঠিয়েছিলেন। সুতরাং মেন্ডেল ইচ্ছা করে তার কাজ লুকায়নি, বরং সেটি সেভাবে মনোযোগ আকর্ষণ করতে পারেনি। তাহলে কেন তার কাজ উপেক্ষিত হলো? মেন্ডেলের কাজ উপেক্ষিত হওয়ার পেছনে কতগুলি কারণ ছিল। এক, গাণিতিক পদ্ধতি। সেই সময় উদ্ভিদ বিজ্ঞান ছিল মূলত গাছের বর্ণনা ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। মেন্ডেল তার গবেষণায় গণিত ও সুনির্দিষ্ট অনুপাত ব্যবহার করেছিলেন, যা তখনকার বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। তারা মেন্ডেলের বীজগাণিতিক সূত্রগুলো বুঝতে পারেননি, কারণ এটি তাদের চিন্তাভাবনার বাইরে ছিল। তার গবেষণায় ব্যবহৃত পরিসংখ্যান নিয়ে পরবর্তীতে বিতর্কও তৈরি হয়েছিল। 2, ডারউইনের তত্ত্বের প্রভাব। 1860-এর দশকে পুরো বৈজ্ঞানিক জগৎ চার্লস ডারউইনের বিবর্তনবাদ নিয়ে তীব্র বিতর্কে মগ্ন ছিল। এই গুরুত্বপূর্ণ বিতর্কের ভিড়ে মটর গাছের ওপর করা একটি সূক্ষ্ম গাণিতিক গবেষণা সহজেই চাপা পড়ে গিয়েছিল।
হকউইডের ব্যর্থ পরীক্ষা। একজন প্রখ্যাত বিজ্ঞানী কার্ল নাগেলির পরামর্শে মেন্ডেল হকউইড নামে এক ধরনের গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মেন্ডেল জানতেন না যে এই গাছটি অযৌনভাবে প্রজনন করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যার ফলে তার সূত্রগুলো এই গাছের ক্ষেত্রে কাজ করেনি। 1868 সালে মঠের অ্যাবট নির্বাচিত হওয়ার পর মেন্ডেলের উপর প্রশাসনিক দায়িত্ব বেড়ে যায়। ধর্মীয় প্রতিষ্ঠানের কর নিয়ে অস্ট্রীয় সরকারের সাথে তার বিরোধ গবেষণায় বাধা সৃষ্টি করে। তিনি দুবার শিক্ষকতার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন পরীক্ষায় ব্যর্থ হন, যা তার আত্মবিশ্বাসে আঘাত করেছিল এবং বৈজ্ঞানিক মহলে তার গ্রহণযোগ্যতা কমিয়েছিল। মৃত্যুর আগে পর্যন্ত মেন্ডেল নিজেকে ব্যর্থ বলে মনে করতেন। 1884 সালে 6 জানুয়ারি তার মৃত্যুর পর কর সংক্রান্ত বিতর্কের জেরে মঠ কর্তৃপক্ষ তার ব্যক্তিগত নথিপত্র পুড়িয়ে ফেলে, যা বৈজ্ঞানিক ইতিহাসের একটি অপূরণীয় ক্ষতি করে। মেন্ডেলের কাজ 1900 সালে পুনরাবিষ্কৃত হওয়ার আগে কোষ বিভাজন, ক্রোমোজোম বা ডিএনএর ধারণা বিকশিত হয়নি। ফলে জিনের মতো বিমূর্ত ধারণা বোঝার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ভিত্তি সেই যুগে ছিল না। বিজ্ঞানীরা তার গবেষণাকে অযৌক্তিক বা পাগলামি বলে আখ্যা দিয়েছিলেন, কারণ বংশগতির জন্য জিন নামক অদৃশ্য এককের ধারণা সে সময় অগ্রহণযোগ্য ছিল। মেন্ডেলের মৃত্যুর প্রায় 16 বছর পর 1900 সালের দিকে তার কাজ আবার আবিষ্কার হয়। একই সময়ে তিনজন ভিন্ন বিজ্ঞানী, হুগো ডি ভ্রিজ, কার্ল কোরেন্স এবং এরিক টসেলমার্ক, ভিন্ন ভিন্ন গাছ নিয়ে কাজ করতে গিয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছান। এতদিনে জীববিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে বংশগতির জন্য একটি সঠিক গাণিতিক মডেলের প্রয়োজন আছে। যখন এই তিনজন বিজ্ঞানী মেন্ডেলের গবেষণাপত্রটি পড়েন, তখন তারা তৎক্ষণাৎ তার গাণিতিক অনুপাতগুলোর গুরুত্ব বুঝতে পারেন, কারণ তারা নিজেরাও একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। কার্ল কোরেন্স বিশেষভাবে মেন্ডেলের কাজের কৃতিত্ব দেন এবং উইলিয়াম বেটসন তার গবেষণাপত্র ইংরেজিতে অনুবাদ করেন, জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি চালু করেন। গ্রেগর মেন্ডেল কোনো বিচ্ছিন্ন বিজ্ঞানী ছিলেন না, বরং তিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তার গাণিতিক এবং পরিমাণগত পদ্ধতিটি তখনকার বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে অচেনা ছিল, যা তার কাজকে দীর্ঘকাল ধরে আড়াল রেখেছিল। তার আবিষ্কারগুলো তার মৃত্যুর অনেক পরে পুনরাবিষ্কৃত হয়, তখন বিজ্ঞান জগৎ তার ধারণাগুলো বোঝার জন্য প্রস্তুত ছিল। তার এই কাজকেই আধুনিক জিন তত্ত্বের জন্ম দিয়েছে এবং তিনি আজও এই নতুন বিজ্ঞানের জনক হিসেবে সম্মানিত।